হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা আর আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 7 চ্যাপ্টার জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ নিয়ে। আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের উপর আমাদের প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা জাতিসংঘ এবং তার গঠনতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আমরা জানব লিগ অফ নেশনস নিয়ে। তাহলে চলো আমরা আর দেরি করব না, আমরা আজকের ক্লাস শুরু করব। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসের শুরুতেই আমরা তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে প্রথমেই আলোচনা করব তা হলো জাতিসংঘ বা লিগ অফ নেশনস। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন মার্কিন সেনেটে তার দেওয়া ভাষণে বিশ্ব শান্তি স্থাপনের উদ্দেশ্যে বিশ্বসংঘ গঠনের প্রস্তাব দেন এবং পরে তিনি তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। তার সভাপতিত্বেই প্যারিসে হওয়া শান্তি সম্মেলনে 19টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সমিতি তৈরি হয়, যার ওপর লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। লীগ কনভেন্ট নামে রচিত এই খসড়া সংবিধানটি প্যারিসের শান্তি সম্মেলনে অনুমোদন পায়। এর কিছু অংশ সংশোধন করে 28শে জুন 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির প্রথম খণ্ডে এটি গৃহীত হয় এবং আত্মপ্রকাশ করে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বা লিগ অফ নেশনস। আসলে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ প্রতিটি শক্তিশালী দেশের রাষ্ট্রনায়কদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল, যে কারণে তারা মিলিতভাবে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগী হয়ে পড়েন এবং এর পাশাপাশি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাবিদরাও একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন স্থাপনের সপক্ষে আওয়াজ তোলেন। আমরা যদি দেখি স্টুডেন্টস, তাহলে দেখব যে এই সংগঠনের কিন্তু কিছু উদ্দেশ্য ছিল এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পরিবর্তে দেশগুলোর মধ্যে আপোষ মীমাংসা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা। আর এই ভিত্তিতেই জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ববাসীর নিরাপত্তার উদ্যোগ নেয়। যৌথ নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষা প্রসার, দাস প্রথা উচ্ছেদ, নারী, শ্রমিক এবং শিশুসহ সমাজের দুর্বল শ্রেণীর প্রতি ন্যায় এবং মানবিক নীতির ক্ষেত্রেও জাতিসংঘ বিশেষ গুরুত্ব দেয়। জাতিসংঘের তরফে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো দেশ অপর দেশকে আক্রমণ করলে আক্রমণকারী দেশের বিরুদ্ধে জাতিসংঘের বাকি সদস্য দেশগুলো আর্থিক অবরোধ ঘোষণা করবে। লীগের চুক্তিপত্রে প্রথম ধারাতে সদস্যপদ অর্জন এবং বর্জনের নিয়মের উল্লেখ রয়েছে। জাতিসংঘের দু ধরনের সদস্যপদ ছিল। এর মধ্যে মিত্রপক্ষে থাকা দেশগুলো প্রথম দিকে সদস্যপদ গ্রহণ করেছিল বলে এদের প্রাথমিক সদস্য বলা হতো এবং পরাজিত দেশগুলোর মধ্যে যারা পরবর্তীতে লীগের সদস্যপদ নেয় তাদের সাধারণ সদস্য হিসেবে ধরা হতো। 42টি দেশ সদস্য হিসেবে এক হয়ে 1920 সালে জাতিসংঘ গঠন করে এবং জার্মানির সদস্যপদ গ্রহণের সময় লীগে থাকা সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 55। এবারে স্টুডেন্টস, চলো আমরা দেখে নিই যে জাতিসংঘের গঠনতন্ত্র কেমন ছিল। তাহলে স্টুডেন্টস, এবারে আমরা আলোচনা করব জাতিসংঘের গঠনতন্ত্র সম্পর্কে। জাতিসংঘ বা লিগ অফ নেশনস মূলত 5টি মুখ্য অঙ্গ নিয়ে গঠিত হয়েছিল, যথা সাধারণ সভা, পরিষদ বা লিগ কাউন্সিল, সচিবালয়, স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা। চলো তাহলে এবারে এক এক করে এগুলো সম্পর্কে আমরা জেনে নিই। জাতিসংঘে থাকা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা গঠিত হয়। এক্ষেত্রে প্রতিটি দেশ 3 জন করে প্রতিনিধি পাঠানোর অধিকারী হলেও প্রতিটি রাষ্ট্রের ভোট সংখ্যা ছিল 1টি এবং জেনেভায় এই সভার অধিবেশন বসত। এই সভার হাতে থাকা ক্ষমতাগুলির মধ্যে অন্যতম ছিল লীগ পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, নতুন সদস্যদের গ্রহণ, আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ, লীগ পরিষদে পাঠানো সমস্যাগুলোর বিবেচনা এবং মহাসচিব নিয়োগ প্রভৃতি। এক কথায় সাধারণ সভা ছিল জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। লীগের চুক্তিপত্রে থাকা 4র্থ ধারায় উল্লেখ ছিল যে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি এবং জাপানের স্থায়ী প্রতিনিধি থাকবে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 4টি দেশের প্রতিনিধিদের নিয়ে পরিষদ বা কাউন্সিল তৈরি করা হবে। তবে জাতিসংঘ গঠনের ক্ষেত্রে মূল উদ্যোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র হলেও তারা স্থায়ী সদস্যপদ কিন্তু নেয়নি।
ঠিক এই কারণে লিগে থাকা স্থায়ী সদস্য ছিল 4টি দেশ, যথা ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এবং জাপান। আন্তর্জাতিক শান্তি স্থাপন এবং নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব পরিষদের হাতে থাকায় বিশ্ব শান্তি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে পরিষদের বিচার বিবেচনার অধিকার ছিল। সুইজারল্যান্ডের জেনেভায় লীগের মুখ্য কার্যালয় অবস্থিত ছিল একটি সচিবালয়, যা একজন মহাসচিব এবং প্রয়োজন মতো সচিব এবং কর্মচারীদের নিয়ে গঠিত ছিল, যাদের মধ্যে মহাসচিবদের কার্যকাল ছিল 10 বছর। সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভাগগুলি ছিল যথাক্রমে রাজনৈতিক, সংবাদ, আদান প্রদান, আইন বিষয়ক, অর্থনৈতিক, যাতায়াত, প্রশাসনিক এবং সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট, নিরস্ত্রীকরণ, স্বাস্থ্য, সামাজিক সমস্যা এবং আন্তর্জাতিক সমস্যা। লীগের যাবতীয় প্রশাসনিক কাজের পরিচালনার ভার ছিল সচিবালয়ের। এর সাথে বিভিন্ন নথিপত্র সংরক্ষণ, নানা বিষয়ের অনুসন্ধান, প্রচার বিভাগের দায়িত্ব, লীগের সব বিভাগের সাথে যোগাযোগ রাখা এবং বাৎসরিক প্রতিবেদন তৈরির দায়িত্ব ছিল সচিবালয়ের। প্রসঙ্গত উল্লেখ্য যে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন্ড এবং দ্বিতীয় মহাসচিব ছিলেন জোসেফ এভেনল। জাতিসংঘের চুক্তিপত্রে 14 নম্বর ধারায় পরিষদের ওপর একটি স্থায়ী আন্তর্জাতিক আদালত তৈরির দায়িত্ব দেওয়া হয়, যেখানে বলা হয় 10 জন সদস্যের পরিষদ এই আদালত স্থাপনের পরিকল্পনা এবং রূপায়ণ করবে। 1929 সালে 15 জন বিচারপতিকে নিয়ে গড়ে ওঠে স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়, যা একাধিক আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে। স্টুডেন্টস, তোমাদেরকে জানিয়ে রাখি যে এই আদালতের তরফে কিন্তু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই উদ্যোগগুলি হলো আন্তর্জাতিক আইন, চুক্তি এবং বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেওয়া, সভা এবং পরিষদের অনুরোধের ভিত্তিতে কোনো বিষয় বা বিরোধের মীমাংসার পরামর্শ প্রদান, জাতিসংঘের সদস্যদের মধ্যেকার বিরোধ মেটানো প্রভৃতি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই আদালতের অস্বস্তিকে ধূলিসাৎ করে দেয়। লীগের চুক্তিপত্রের 24 নম্বর ধারায় উল্লেখিত ছিল যে লীগের সদস্য থাকা রাষ্ট্রগুলির নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হবে আন্তর্জাতিক শ্রম সংস্থা, যার দায়িত্ব হবে শ্রম আইন সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ এবং প্রকাশিত করা। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের এই শ্রম সংস্থাটি জাতিপুঞ্জের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। তাহলে স্টুডেন্টস, আচার্যর আজকের ক্লাসে আমরা জানলাম জাতিসংঘ সম্পর্কে। আচার্যর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের শেষ অংশ জাতিপুঞ্জ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো করে মন দিয়ে পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আচার্যর সঙ্গে থাকো।